আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাদের সংস্কৃত রয়েছে। সংস্কৃত সাবজেক্টের মধ্যে ব্যাকরণের যে পার্ট আছে, সেই ব্যাকরণের একটি চ্যাপ্টার হচ্ছে শব্দযুগ্মের অর্থ পার্থক্য। এই শব্দযুগ্মের বা শব্দ যুগলের অর্থ পার্থক্য এটা আসলে কি? এটা একই ধরনের দুটো শব্দ, মানে প্রায় সমোচ্চারিত, দুটোকে উচ্চারণের ক্ষেত্রে শুনতে একই রকম শোনালেও দুটোর অর্থ পার্থক্য আলাদা। তো সেটাই হলো শব্দযুগলের অর্থ পার্থক্য, অর্থাৎ একই ধরনের উচ্চারিত দুটো শব্দের অর্থের যে পার্থক্য রয়েছে সেটাই নির্ণয় করার বিষয় হলো এই চ্যাপ্টার, শব্দযুগ্মের অর্থ পার্থক্য। তো এই শব্দযুগ্মের অর্থ পার্থক্যের মধ্য থেকে আমি আমার আজকের ভিডিওতে হাতে গুণে স্বল্প কয়েকটি শব্দযুগ্মের অর্থ পার্থক্য বেছে নিয়েছি। তোমরা যদি এই কটাই ঠিকঠাক করে মুখস্থ করে যাও বা পড়ে যাও, আশা করি তোমরা উচ্চ মাধ্যমিকে এর থেকেই কমন পেয়ে যাবে। আমি হাতে গুণে খুব অল্প কয়েকটি বেছেই এখানে রেখেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট শব্দযুগ্মের অর্থ পার্থক্যের মধ্যে। তো কথা না বাড়িয়ে আমি চলে আসি আমার মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলে আসি মূল ভিডিওতে। এই ভিডিওতে খুব অল্প কয়েকটি শব্দযুগ্মের অর্থ পার্থক্যই দেওয়া আছে। এই কটাই যদি ঠিকঠাক করে মুখস্থ করে যাওয়া হয় তো আশা করি এর মধ্য থেকেই তোমরা উচ্চ মাধ্যমিকে কিন্তু কমন পেয়ে যাবে। পুত্রায়তে। পুত্রায়তে শব্দের অর্থ কি? পুত্রের মতো আচরণ করে যিনি। পুত্রায়তে শব্দের অর্থ পুত্রের মতো আচরণ করে যিনি। তো এটি দিয়ে, এই পুত্রায়তে দিয়ে একটি বাক্য রচনা, শিষ্য গুরৌ পুত্রায়তে। শিষ্য গুরৌ পুত্রায়তে, এটা কিভাবে লেখা আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে দুটো শব্দ দেওয়া, একটা হচ্ছে পুত্রায়তে আর একটা হচ্ছে পুত্রিয়তি। তো এই পুত্রায়তের অর্থ কি সেটা ব্র্যাকেটে লিখতে হবে, পুত্রিয়তির অর্থ কি এটা ব্র্যাকেটে লিখতে হবে, এবং এই শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। এভাবেই কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তো এবার আমি উত্তরগুলো বলে দিচ্ছি পরপর। পুত্রায়তে। পুত্রায়তে শব্দের অর্থ পুত্রের মতো আচরণ করে। পুত্রের মতো আচরণ করে, এই পুত্রায়তে দিয়ে একটি বাক্য রচনা, শিষ্য গুরৌ পুত্রায়তে। শিষ্য গুরৌ পুত্রায়তে। তারপর পুত্রিয়তি। এই পুত্রিয়তি শব্দের অর্থ নিজেকে পুত্রের মতো দেখে। পুত্রিয়তি শব্দের অর্থ হচ্ছে নিজেকে পুত্রের মতো দেখে। এটা দিয়ে বাক্য রচনা, গুরু শিষ্যং পুত্রিয়তি। গুরু শিষ্যং পুত্রিয়তি। এর পরের যে শব্দযুগল আমরা নিচ্ছি সেটা হলো আচার্যা আচার্যানি। এই আচার্যা শব্দের অর্থ স্বয়ং অধ্যাপিকা, যিনি নিজে স্বয়ং অধ্যাপিকা তাকে বলা হয় আচার্যা। এই আচার্যা দিয়ে বাক্য রচনা, আচার্যা স্বয়ং পাঠয়তি। আচার্যা স্বয়ং পাঠয়তি। আর আচার্যানি। আচার্যানি শব্দের অর্থ হচ্ছে আচার্যের স্ত্রী। আচার্যানি শব্দের অর্থ আচার্যের স্ত্রী। আচার্যানি দিয়ে একটি বাক্য রচনা, আচার্যানি আচার্যেন সহ বসতি। আচার্যানি আচার্যেন সহ বসতি, অর্থাৎ আচার্যানি আচার্যের সাথে বাস করে। এর পরের শব্দযুগল হচ্ছে ভ্রাতৃবৎ আর ভ্রাতৃমত। ভ্রাতৃবৎ ভ্রাতৃমত। ভ্রাতৃবৎ শব্দের অর্থ ভাইয়ের মতন। ভ্রাতৃবৎ শব্দের অর্থ ভাইয়ের মতন। তো এটা দিয়ে বাক্য রচনা হবে, স্বরামং ভ্রাতৃবৎ মান্যতে। স্বরামং ভ্রাতৃবৎ মান্যতে। আর ভ্রাতৃমত শব্দের অর্থ হচ্ছে ভাই আছে যার। ভ্রাতৃমত শব্দের অর্থ ভাই আছে যার। এটা দিয়ে বাক্য রচনা, ভ্রাতৃমত দিয়ে বাক্য রচনা, রাম ও ভ্রাতৃমত আসিত। রাম ও ভ্রাতৃমত আসিত। তারপরের শব্দযুগল বনম উপবসতি ও বনে উপবসতি। বনম ময় হসন্ত কিন্তু এখানে আছে, ভালো করে দেখতে হবে। বনম উপবসতি শব্দের অর্থ বনে বাস করা। বনে বাস করা অর্থাৎ যারা বনে বাস করে। বনম উপবসতি বনে বাস করা। বনম উপবসতি শব্দের অর্থ কি? বনে বাস করা। এই বনম উপবসতি দিয়ে একটি বাক্য রচনা, সাধু বনম উপবসতি।
সাধু বনম উপবসতি, অর্থাৎ সাধু বনে বাস করে। এবার বনে উপবসতি মানে হচ্ছে বনে উপবাস করা, অর্থাৎ না খেয়ে থাকা। বনে উপবসতি মানে বনে উপবাস করা। এটা দিয়ে বাক্য রচনা একই আমি লিখেছি যাতে তোমাদের পড়তে বা মুখস্থ করতে সুবিধা হয়। এটা কিন্তু তোমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে একই যদি লেখো যে সাধু বনে উপবসতি, এটা আমি লিখেছি সাধু বনম উপবসতি, তোমরা সেম লিখবে যে সাধু বনমের জায়গায় কি করে দেবে, বনে উপবসতি। তো এই সাধু বনে উপবসতি শব্দের অর্থ কি হয়ে যাবে, যে সাধু বনে উপবাস করে। তারপরের শব্দযুগল যোজ্জম আর জেয়ম। যোজ্জম আর জেয়ম। যোজ্জম শব্দের অর্থ জয় করতে সক্ষম। যোজ্জম শব্দের অর্থ কি, জয় করতে সক্ষম। এই যোজ্জম দিয়ে একটি বাক্য রচনা, রাজা রাজ্যং যোজ্জম। রাজা রাজ্যং যোজ্জম, অর্থাৎ রাজা রাজ্য জয় করতে সক্ষম। আর জেয়ম, জেয়ম মানে হচ্ছে জয়ের যোগ্য, যেটা জয়ের যোগ্য। জেয়ম মানে কি, জয়ের যোগ্য। এই জেয়ম দিয়ে একটি বাক্য রচনা, রাজা ঋত রাজ্যং জেয়ম। রাজা ঋত রাজ্যং জেয়ম। এর পরের শব্দযুগল ভুনক্তি আর ভুংতে। ভুনক্তি আর ভুংতে। ভুনক্তি শব্দের অর্থ কি, রক্ষা করা। ভুনক্তি শব্দের অর্থ রক্ষা করা। এই ভুনক্তি দিয়ে একটি বাক্য রচনা, রাজা রাজ্যং ভুনক্তি। রাজা রাজ্যং ভুনক্তি। আর ভুংতে শব্দের অর্থ হচ্ছে খাওয়া। ভুংতে শব্দের অর্থ কি, খাওয়া। বালক কদলিং ভুংতে। বালক কদলিং ভুংতে। তারপর যজতি। যজতি শব্দের অর্থ পরের মঙ্গলার্থে যজ্ঞ করে। যজতি অন্তর্য বর্গজ তৈরস্যি। যজতি শব্দের অর্থ কি, পরের মঙ্গলার্থে যজ্ঞ করে। তো এই যজতি দিয়ে একটি বাক্য রচনা, পুরোহিত যজতি। পুরোহিত যজতি, অর্থাৎ পুরোহিত কিন্তু পরের মঙ্গলার্থে যজ্ঞ করে। আর যজতে, যজতে শব্দের অর্থ হচ্ছে নিজের মঙ্গলার্থে যজ্ঞ করে। যিনি নিজের মঙ্গলার্থে যজ্ঞ করে সেটাকে বলা হচ্ছে যজতে। যজতে কি, যিনি নিজের মঙ্গলার্থে যজ্ঞ করেন। এই যজতে দিয়ে একটি বাক্য রচনা কি হবে, ঋষি যজতে। ঋষি যজতে। দেখো খুব ছোট ছোট করেই আমি এখানে লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এরপরে আমি ৮ দাগে রেখেছি যে শব্দযুগল, সেটা হলো পিতৃবৎ আর পিতৃমত। পিতৃবৎ শব্দের অর্থ কি, পিতার মতন। পিতৃবৎ শব্দের অর্থ পিতার মতন। এই পিতৃবৎ দিয়ে একটি বাক্য রচনা, স্বরামং পিতৃবৎ মান্যতে। স্বরামং পিতৃবৎ মান্যতে মানে কি, সে রামকে পিতার মতন মানে। পিতৃমত শব্দের অর্থ হচ্ছে পিতা আছে যার। পিতৃমত শব্দের অর্থ পিতা আছে যার। রাম ও পিতৃমত আসিত। রাম ও পিতৃমত আসিত। তারপর মাসম অধীতে আর মাসেন অধীতে। মাসম অধীতে ও মাসেন অধীতে। মাসম অধীতে শব্দের অর্থ হচ্ছে 1 মাস ধরে পড়েছে। মাসম অধীতে শব্দের অর্থ কি, 1 মাস ধরে পড়েছে। এই মাসম অধীতি দিয়ে একটি বাক্য রচনা, স মাসম অধীতে। স মাসম অধীতে মানে সে 1 মাস ধরে পড়েছে। আর মাসেন অধীতে। মাসেন অধীতে এই শব্দের অর্থ 1 মাস ধরে পড়েছে এবং শিখেছে। দেখো এই মাসম অধীতে শব্দের অর্থ কিন্তু 1 মাস ধরে পড়েছে, সে শুধু 1 মাস ধরে পড়েছে। আর মাসেন অধীতে এই শব্দের অর্থ হচ্ছে 1 মাস ধরে পড়েছে এবং শিখেছে। এটার বাক্য রচনা হচ্ছে সমাসেন অধীতে। দেখো একদম সহজ করে কিন্তু লিখে দেওয়া, সমাসম অধীতে। আবার এখানে একই জিনিস লিখেছি যে সমাসেন অধীতে। শুধুমাত্র একটা শব্দের জন্য কিন্তু পুরোটা বাক্যের অর্থই পরিবর্তিত হয়ে যায়। তারপরে 10 দাগে আমি যে শব্দযুগল রেখেছি সেটা হলো কবরা আর কবরী। কবরা শব্দের অর্থ হচ্ছে বিচিত্র। কবরা শব্দের অর্থ কি, কবরা শব্দের অর্থ হচ্ছে বিচিত্র। এই কবরা দিয়ে একটি বাক্য রচনা, ইয়ং বসুন্ধরা কবরা। ইয়ং বসুন্ধরা কবরা মানে এই বসুন্ধরা, এই পৃথিবী বিচিত্র পৃথিবী। আর কবরী, কবরী শব্দের অর্থ হচ্ছে চুলের খোপা। কবরী শব্দের অর্থ কি, কবরী শব্দের অর্থ চুলের খোপা। এটি দিয়ে বাক্য রচনা, স নারী কবরিং বন্ধায়তে। স নারী কবরিং বন্ধায়তে মানে সেই নারী বা ওই নারী চুলের খোপা বেঁধেছে। তারপরে 11 দাগে ক্রেয়ম আর ক্রোজ্জম। ক্রেয়ম ও ক্রোজ্জম। ক্রেয়ম শব্দের অর্থ হচ্ছে ক্রয় করবার যোগ্য, যে জিনিসটা ক্রয় করবার যোগ্য। আর ক্রোজ্জম মানে কি, যে জিনিসটা ক্রয় করবার জন্য রাখা হয়েছে।
ক্রোজ্যম মানে যে দ্রব্যটি ক্রয় করার জন্য রাখা হয়েছে, আর ক্রেয়ম মানে যেটি ক্রয় করবার যোগ্য। এখানে দেখো বুদ্ধি করে আমি একটাই বাক্য রচনা দিয়েছি, যে বাক্য রচনাটা দিয়ে কিন্তু তোমরা দুটোর অ্যান্সারই করতে পারবে একবারে। তো আমাদের শব্দটা কি? ক্রেয়ম, এবং শব্দ দুটি কি? ক্রেয়ম এবং ক্রোজ্যম। ক্রেয়ম শব্দের অর্থ হচ্ছে ক্রয় করবার যোগ্য, আর ক্রোজ্যম শব্দের অর্থ হচ্ছে ক্রয় করবার জন্য রাখা দ্রব্য। তো এটি দিয়ে বাক্য রচনা কী হবে? এই দুটি দিয়ে একবারেই বাক্য রচনা করে দিয়েছি, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটাই বাক্য রচনা প্রযোজ্য। এটা হলো ইদং ক্রোজ্যম ন ক্রেয়ম। ইদং ক্রোজ্যম ন ক্রেয়ম। ইদং ক্রোজ্যম ন ক্রেয়ম। তারপরে হচ্ছে সঙ্গচ্ছতি এবং সঙ্গচ্ছতে। সঙ্গচ্ছতি শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, আর সঙ্গচ্ছতে শব্দের অর্থ হচ্ছে যুক্তিযুক্ত। এই সঙ্গচ্ছতি শব্দের অর্থ কি? মিলিত হওয়া। এবার সঙ্গচ্ছতি দিয়ে একটি বাক্য রচনা। গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি। গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি, আর সঙ্গচ্ছতে শব্দের অর্থ কি? যুক্তিযুক্ত। ইদং বাক্যং ন সঙ্গচ্ছতে। ইদং বাক্যং ন সঙ্গচ্ছতে মানে এই বাক্যটি যুক্তিযুক্ত নয়। 13 দাগ, গিরিশ গয়রস্যি রয়রস্যি এবং তালিবস্যয় বিসর্গ গিরিশ, আর গয়রস্যি রয় দীর্ঘি তালিবস্যয় বিসর্গ গিরিশ। তাহলে দেখো এখানে গয়রস্যি রয়রস্যি এবং তালিবস্য রয়েছে, এটি শব্দের অর্থ হচ্ছে মহাদেব। এই গিরিশ শব্দের অর্থ কি? মহাদেব। আর এই গিরিশ শব্দের অর্থ হচ্ছে হিমালয়। একটা রস্যি এবং একটা দীর্ঘিকারের পার্থক্যের জন্য কিন্তু সম্পূর্ণ অর্থই পার্থক্য হয়ে যাচ্ছে। গিরিশ শব্দের অর্থ কি? মহাদেব। গিরিশ জ্ঞানেচ্ছং জ্ঞানং দদাতি। গিরিশ জ্ঞানেচ্ছং জ্ঞানং দদাতি। আর গিরিশ, এই গিরিশ শব্দের অর্থ হচ্ছে হিমালয়। ভারতস্য উত্তরস্যাং দিশি শোভতে গিরিশ। ভারতস্য উত্তরস্যাং দিশি শোভতে গিরিশ। এরপর 14 দাগ, নিস্নাত। নিস্নাত শব্দের অর্থ হচ্ছে দক্ষ, আর নিস্নাত এই শব্দের অর্থ হচ্ছে যে ভালোভাবে স্নান করেছে। নিস্নাত নয়রসি মধ্যাহ্নয় ইয় আকার আর ত। নয়রসি ইয় মধ্যাহ্নস্বয় আকার আর ত। নিস্নাত মানে কি? দক্ষ। এটি দিয়ে বাক্য রচনা। অয়ং জন সাহিত্যে নিস্নাত। অয়ং জন সাহিত্যে নিস্নাত মানে ওই জন, ওই মানুষটি সাহিত্যে দক্ষ। আর নয়রসি দন্তান্ন শয়নয় আকার তয় বিসর্গ নিস্নাত, এই শব্দের অর্থ হচ্ছে যে ভালোভাবে স্নান করেছে। তো এই নিস্নাত দিয়ে বাক্য রচনা কি? নিস্নাত ব্রাহ্মণ মন্দিরং প্রবিশতি। নিস্নাত ব্রাহ্মণ মন্দিরং প্রবিশতি মানে কি? ভালোভাবে স্নান করে ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করছে। এখানে যে কটি অর্থ পার্থক্য দেওয়া রয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে এখানে আমি দিয়েছি। এর জন্য বলবো যে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকটি অর্থ পার্থক্যই কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মধ্য থেকেই কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই কমন আসে। তো এর পরের আমি শব্দে চলে আসি, বাক্যম আর বাচ্যম। বাক্যম শব্দের অর্থ হচ্ছে অর্থযুক্ত পদসমষ্টি। বাক্যম শব্দের অর্থ কি? অর্থযুক্ত পদসমষ্টি। বাক্যম দিয়ে একটি বাক্য রচনা। তব বাক্যম অমৃতম। তব বাক্যম অমৃতম অর্থাৎ তোমার বাক্য অমৃতের মতো। বাচ্যম মানে যা বলা উচিত। বাচ্যম মানে কি? যা বলা উচিত। এই বাচ্যম দিয়ে বাক্য রচনা। কদাপি মিথ্যা ন বাচ্যম। কদাপি মিথ্যা ন বাচ্যম মানে কি? কখনো মিথ্যা বলা উচিত নয়। ভোজ্যম। ভোজ্যম শব্দের অর্থ হচ্ছে খাওয়ার যোগ্য। আর ভোগ্যম শব্দের অর্থ হচ্ছে ভোগের যোগ্য, অর্থাৎ যেটা ভোগ করা যায়, খাওয়া যায় না। আর ভোজ্যম শব্দের অর্থ হচ্ছে যেটা খাওয়া যায়। ভোজ্যম শব্দের অর্থ কি? খাওয়ার যোগ্য, এবং ভোগ্যম শব্দের অর্থ হচ্ছে ভোগের যোগ্য। এবার ভোজ্যম দিয়ে একটি বাক্য রচনা করি। সাধু অন্নং ময়া ভোজ্যম। সাধু অন্নং ময়া ভোজ্যম। তারপর ভোগ্যম ভোগের যোগ্য। বীর ভোগ্যম ইদং জগৎ। বীর ভোগ্যম ইদং জগৎ। তার পরের অর্থ পার্থক্য যে শব্দ যুগলের আমি রেখেছি সেটি হলো উত্তিষ্ঠতি এবং উত্তিষ্ঠতে। উত্তিষ্ঠতি এবং উত্তিষ্ঠতে। উত্তিষ্ঠতি শব্দের অর্থ হচ্ছে উঠেছে, আর
উত্তিষ্ঠতে শব্দের অর্থ হচ্ছে উদ্যোগী হচ্ছে। তাই উত্তিষ্ঠতি দিয়ে বাক্য রচনা কি? যোগী আসনাৎ উত্তিষ্ঠতি। উত্তিষ্ঠতি দিয়ে বাক্য রচনা যোগী আসনাৎ উত্তিষ্ঠতি। আর উত্তিষ্ঠতে শব্দের অর্থ হচ্ছে উদ্যোগী হচ্ছে। সাধু মুক্তং মুক্তই উত্তিষ্ঠতে। সাধু মুক্তই উত্তিষ্ঠতে। এরপর 18 দাগিয়ে উদকীয়তি। উদকীয়তি শব্দের অর্থ হচ্ছে পান ভিন্ন কারণে জল চাইছে, অর্থাৎ সে ওই জলটি পান করবে না, পান করা ছাড়া অন্য কোনো কারণে জল চাইছে, এমনটি যদি হয় তাহলে হবে উদকীয়তি। আর পানের জন্য জল চাইছে, অর্থাৎ যে জলটা পান করার জন্য চাইছে তেমনটি যদি হয় তাহলে হবে উদন্নতি। তাহলে কি উদকীয়তি শব্দের অর্থ হচ্ছে পান ভিন্ন কারণে জল চাইছে, অর্থাৎ পান করা ছাড়া অন্য কারণে জল চাওয়া। আর উদন্নতি শব্দের অর্থ হচ্ছে পান করার জন্য জল চাওয়া। এবার উদকীয়তি দিয়ে আমাদের বাক্য রচনা আমরা কি রেখেছি? পথিকো স্নানায় উদকীয়তি। পথিকো স্নানায় উদকীয়তি, অর্থাৎ পথিক স্নানের জন্য জল চাইছে। আর উদন্নতি মানে আমরা জানি কি পানের জন্য জল চাইছে। তাহলে উদন্নতি দিয়ে বাক্য রচনা কি হবে? তৃষ্ণার্ত উদন্নতি। তৃষ্ণার্ত উদন্নতি, অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিটি পানের জন্য জল চাইছে। তারপর আহয়তি আর আহয়তে। আহয়তি শব্দের অর্থ হচ্ছে আহ্বান করছে, আর আহয়তে শব্দের অর্থ হচ্ছে স্পর্ধার সাথে আহ্বান করছে। আহয়তি শব্দের অর্থ কি? আহ্বান করছে। এবার আহয়তে দিয়ে বাক্য রচনা পিতা পুত্রম আহয়তি। পিতা পুত্রম আহয়তি, অর্থাৎ পিতা পুত্রকে আহ্বান করছে। আর আহয়তে মানে স্পর্ধার সাথে আহ্বান করা। আহয়তে দিয়ে বাক্য রচনা কি? মল্ল মল্লম আহয়তে। মল্ল মল্লম আহয়তে, অর্থাৎ মল্লযুদ্ধে যে একে অপরকে কি আহ্বান করে, মল্লযুদ্ধে একে অপরকে আহ্বান করে কি লড়াই করার জন্য, তারা কিন্তু বীর। বীর হিসেবে স্পর্ধার সাথে একে অপরকে যুদ্ধের জন্য আহ্বান করে। তারপরে বিবাদেন অলম। বিবাদেন অলম শব্দের অর্থ হচ্ছে বিবাদের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো ঝগড়া করার প্রয়োজন নেই। আর বিবাদায় অলম। বিবাদায় অলম শব্দের অর্থ হচ্ছে বিবাদ করতে সমর্থ, মানে কি সে বিবাদ করতে বা ঝগড়া করতে সমর্থ, বা সে বিবাদ করতে বা ঝগড়া করতে পারে। তাহলে বিবাদেন অলম এটির মানে আমরা কি জানলাম? বিবাদের প্রয়োজন নেই। এই বিবাদেন অলম দিয়ে বাক্য রচনা কি হবে? শান্তি কাম্য বিবাদেন অলম। শান্তি কাম্য বিবাদেন অলম, অর্থাৎ শান্তির জন্য বিবাদের প্রয়োজন নেই। আর বিবাদায় অলম মানে কি বিবাদ করতে সমর্থ, মানে ওই ব্যক্তিটি ধরো বিবাদ করতে বা ঝগড়া করতে পারে। তাহলে এই বিবাদায় অলম দিয়ে কি বাক্য রচনা হবে? প্রিয়া বিবাদায় অলম, মানে প্রিয়া ঝগড়া করতে পারে। প্রিয়া বিবাদায় অলম। তারপরের শব্দযুগ্মে আমি চলে আসি। স্থলা আর স্থলী। স্থলা শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম ভূমি। কৃত্রিম ভূমি যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর স্থলী, স্থলী শব্দের অর্থ হচ্ছে অকৃত্রিম ভূমি, যেটি নকল নয়। স্থলা শব্দের অর্থ কি? কৃত্রিম ভূমি যেটি নকলভাবে তৈরি করা হয়। স্থলা দিয়ে এবার একটি বাক্য রচনা ইয়ং ক্রীড়াস্থলা রম্মা। ইয়ং ক্রীড়াস্থলা রম্মা মানে এই খেলার জায়গাটি রমণীয়। খেলার জায়গা আমরা সাধারণত কি তৈরি করে নিই, খেলার মাঠ আমরা সুন্দর করে তৈরি করে নিই, সেখানে কোনো বড় ঘাস থাকে না, সেখানে জমির মাটি একা বেঁকা থাকে না, সমান করে নিতে হয়। তাহলে কি সেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, তার জন্য এটি বাক্য রচনা ইয়ং ক্রীড়াস্থলা রম্মা। আর স্থলী শব্দের অর্থ হচ্ছে অকৃত্রিম ভূমি, যেটি নকলভাবে তৈরি করা হয়নি, যেটি প্রাকৃতিকভাবেই রয়েছে স্থলী। এই স্থলী দিয়ে বাক্য রচনা কী হবে? ইয়ং স্থলী বানরই অধ্যুষিতা। ইয়ং স্থলী বানরই অধ্যুষিতা। তারপরের আমি শব্দযুগ্মে চলে আসি শূদ্রা এবং শূদ্রী। শূদ্রা এবং শূদ্রী। শূদ্রা শব্দের অর্থ হচ্ছে শূদ্র জাতীয় কন্যা। শূদ্রা শব্দের অর্থ কি? শূদ্র জাতীয় কন্যা। এই শূদ্রা দিয়ে একটি বাক্য রচনা শূদ্রা বিদ্যালয় গচ্ছতি। শূদ্রা বিদ্যালয়ং গচ্ছতি। শূদ্রা বিদ্যালয়ং গচ্ছতি। আর শূদ্রী শব্দের অর্থ হচ্ছে শূদ্রের পত্নী। শূদ্রী শব্দের অর্থ কি? শূদ্রের পত্নী। এই শূদ্রী দিয়ে একটি বাক্য রচনা শূদ্রী গৃহে তিষ্ঠতি। শূদ্রী গৃহে তিষ্ঠতি। 23 দাগে যে শব্দগুলি রয়েছে সেগুলি এমন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই আমি যে শব্দটি এখানে রেখেছি এটি 3টি শব্দ একই রকম। একটা হচ্ছে জবনী, একটা হচ্ছে জবনানি, একটা হচ্ছে জবানি। জবনী, জবনানি, জবানি। এই
এটি থেকে দুটো দুটো হয়, এই দুটো আসতে পারে বা এই দুটো আসতে পারে বা এই দুটো আসতে পারে, এইভাবে তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরেও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের এই তিনটে শব্দেরই অর্থ মাথায় রাখতে হবে এবং এটি দিয়ে বাক্য রচনাও মাথায় রাখতে হবে। তো যবনী, যবনী শব্দের অর্থ হচ্ছে যবনের স্ত্রী। যবনী শব্দের অর্থ কি? যবনের স্ত্রী। এই যবনী দিয়ে একটি বাক্য রচনা কী হবে? যবনী গৃহে তিষ্ঠতি, যবনী গৃহে তিষ্ঠতি। আর যবনানী, যবনানী শব্দের অর্থ হচ্ছে যবনের লিপি। যবনানী শব্দের অর্থ কি? যবনের লিপি। এই যবনানী দিয়ে বাক্য রচনা, ইয়ং যবনানী ময়া প্রাপ্ত, ইয়ং যবনানী ময়া প্রাপ্ত। আর জবানী, জবানী শব্দের অর্থ হচ্ছে দুষ্ট জব, জবানী শব্দের অর্থ হচ্ছে দুষ্ট জব। এই জবানী দিয়ে বাক্য রচনা, তেন জবানী ন ভুক্ষিতা, তেন জবানী ন ভুক্ষিতা। সীমন্ত, এই সীমন্ত শব্দের অর্থ হচ্ছে সিথি। সীমন্ত শব্দের অর্থ কি? সিথি, অর্থাৎ চিরুনি দিয়ে মাথা চালানোর সময় যে আমরা সিথি রাখি, সেই সিথি। সীমন্ত, সীমন্ত শব্দের অর্থ কি? সিথি। সীমন্ত দিয়ে বাক্য রচনা কী হবে? সীমন্ত সিন্দুরং রঞ্জিত, সীমন্ত সিন্দুরং রঞ্জিত। অর্থাৎ সীমন্ত বা সিথি সিঁদুর দ্বারা রঞ্জিত। তারপরে সীমান্ত, সীমান্ত শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। সীমান্ত শব্দের অর্থ কি? শেষ সীমানা। এটি দিয়ে বাক্য রচনা, ভারতবর্ষস্য উত্তর সীমান্তে হিমালয় অস্তি, ভারতবর্ষস্য উত্তর সীমান্তে হিমালয় অস্তি। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। এখানে মাত্র 24টা যে শব্দ যুগ্মের অর্থ পার্থক্য এখানে রয়েছে। তোমরা যদি এই মাত্র 24টা শব্দ যুগ্মের অর্থ পার্থক্যই খুব সুন্দর করে পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে 99.99%। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলি অত্যন্ত ভালোভাবে মুখস্থ করে যেতে হবে। সাধারণত এই কটি শব্দযুগ্মের অর্থ পার্থক্য থেকেই পরীক্ষায় আসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর এটি যদি উপকার আসে তাহলে তোমাদের বন্ধুদের, তোমাদের যে একই ক্লাসের বন্ধুরা রয়েছে তাদের সাথেও এটি শেয়ার করতে পারো ভিডিওটি। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।